আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সামনে যেহেতু আমাদের পেট্রো বাংলার অনেকগুলো পরীক্ষা রয়েছে, আমরা চেষ্টা করব পেট্রো বাংলার এই পরীক্ষাকে সামনে রেখে পেট্রো বাংলা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে, সেগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা দেখব বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন বা পেট্রো বাংলার হিসাব সহকারী পদের প্রশ্নের সমাধান। পরীক্ষাটি হয়েছিল 26/9/2019 এবং পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা এবং পূর্ণমান ছিল 100 মার্ক। প্রথম প্রশ্ন হচ্ছে, গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? গুজরাট শব্দ হচ্ছে হরতাল, অপশন এ। 2 নম্বর, মহানবী কোন সমাস? মহানবী এর ব্যাস বাক্য হচ্ছে মহান যে নবী। এখানে এই নবী অর্থাৎ পরপদ প্রধান হওয়ার কারণে এটি আসলে মূলত কর্মধারয় সমাসের উদাহরণ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। জিলাপির প্যাচ বাগধারাটির অর্থ কি? জিলাপির প্যাচ বাগধারাটির অর্থ হচ্ছে কুটিল বুদ্ধি, অপশন সি। 4 নম্বর, কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? অর্থাৎ ঘোড়া খুব দ্রুত চলে, এখানে দ্রুত এটি বিশেষণ, এই বিশেষণকে আবারও বিশেষায়িত করেছে, এই জন্য ঘোড়া খুব দ্রুত চলে এটি হচ্ছে আমাদের বিশেষণের উদাহরণ। 5 নম্বর, সে কি যাবে, এটি কোন ধরনের বাক্য? সে কি যাবে, এটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। 6 নম্বর, কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর ভিতরে তৎকালীন এই বানানটি শুদ্ধ, অপশন ডি। 7 নম্বর, কোনটি শুদ্ধ? নিচের অপশনগুলোর ভিতরে গবেষণা এটি গ ব বয়েকার মূর্ধন্য স মূর্ধন্য আকার, এটি হচ্ছে সঠিক বানানে লিখিত শব্দ গবেষণা। পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি? পদ্ম শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎপল, অপশন এ। 9 নম্বর প্রশ্ন, ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? ক্ষীয়মানের বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। এখানে আমরা যদি সবগুলোর বিপরীত শব্দ লিখি তাহলে বৃহৎ এর বিপরীত শব্দ হচ্ছে ক্ষুদ্র, বর্ধিষ্ণু এর বিপরীত শব্দ হচ্ছে ক্ষয়িষ্ণু, বৃদ্ধিপ্রাপ্ত এর বিপরীত শব্দ হচ্ছে ক্ষয়প্রাপ্ত। ওকে, তাহলে ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। 10 নম্বর, মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা। 11 নম্বর, পদ কত প্রকার? বাংলাতে পদ কত প্রকার, এটা আপনারা কমেন্ট করে জানান। 12 নম্বর প্রশ্ন, কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? কার্য থেকে বা কাজ থেকে বিরতি নেওয়া, এটা বোঝানোর জন্য যে বাগধারাটি ইউজ করা হয় সেটি হচ্ছে হাত গুটানো, হাত গুটিয়ে বসে থাকা, এটি হচ্ছে কাজ থেকে বিরতি অর্থে ব্যবহার করা হয়। ঠোঁট কাটা বলতে কি বোঝানো হয়? ঠোঁট কাটা বলতে বোঝানো হয় স্পষ্টভাষী, অপশন বি। কোন বাগধারাটির অর্থ বেহায়া বা অনেক সময় থাকে যে নির্লজ্জ? বেহায়া এবং নির্লজ্জ এই বাগধারাটি এর বোঝানোর জন্য ব্যবহার করা হয় কান কাটা, অপশন বি। এক কথায় প্রকাশ করো 5 সেরের সমাহার। 5 সেরের সমাহারকে বলা হয় পশুরী, অপশন বি। 16 নম্বর, ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় ঔষধি, অপশন সি। দেয়াল গ্রন্থটি কার রচনা? দেয়াল গ্রন্থটি হুমায়ুন আহমেদের রচনা, অপশন এ। 18 নম্বর, কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? প্রযোজক ক্রিয়া বলতে কোনটা বোঝানো হয়? প্রযোজক ক্রিয়া আমি আপনাদেরকে বলি, একটা হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, এটা হচ্ছে যেমন ধরেন সি নম্বর অপশনটি আমাদের সঠিক উত্তর। এখানে প্রযোজক কর্তা হচ্ছেন মা, প্রযোজ্য কর্তা হচ্ছে শিশু, এবং এই যে হাসানো বা শিশুটি হাসে এইটাকে বলা হচ্ছে প্রযোজ্য ক্রিয়া বা প্রযোজক ক্রিয়া। মা শিশুটিকে হাসান, এখানে মা হাসানোর পিছনে কাজ করছে, বাট হাসার কাজটা কিন্তু শিশু করছে, শিশু এখানে প্রযোজ্য ক্রিয়া। শিশুটি যে হাসছে এই হাসার পিছনে আরেকজনের কার্যক্রম রয়েছে, তিনি হচ্ছেন মা। মা শিশুটিকে হাসানোর জন্য বিভিন্ন কিছু করছেন, যেই কারণে ফলশ্রুতিতে শিশুটি হাসছে। দেখেন এই হাসাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, যে কারণে এই অপশন সি মা শিশুটিকে হাসান এটি হচ্ছে প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত বাক্য। 19 নম্বর, অনিল শব্দের অর্থ কি? অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস, এর আরো কিছু অর্থ আছে সমীরণ, বায়ু, এগুলো। 20 নম্বর, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম, অপশন সি। 21 নম্বর প্রশ্ন, আসামির পক্ষে উকিল কে?
এখানে পক্ষে কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে পক্ষে সহায় অর্থে ব্যবহার হয়েছে। সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন? সর্বনাশ বোঝাতে ভরাডুবি এই বাগধারাটি প্রয়োজন, যার অর্থ হচ্ছে সর্বনাশ। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ উদাহরণ হচ্ছে অপশনগুলোর ভিতরে চাঁদ। 24 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি যে অনুবাদ সেটির নাম হচ্ছে সং অফারিংস। 25 নম্বর হচ্ছে ড্যাশ দ্য ব্যাড ওয়েদার দ্য আউটডোর পার্টি ওয়াজ রিশিডিউলড। এখানে ব্যাড ওয়েদারের কারণে বা খারাপ আবহাওয়ার কারণে আউটডোর পার্টি নতুন করে আবার করা হয়, হ্যাঁ, শিডিউল করা হয়। এখানে বিকজ অফ ব্যাড ওয়েদার, অপশন এ হবে আমাদের এখানে সঠিক উত্তর। বিকজ অফ ব্যাড ওয়েদার, ব্যাড ওয়েদারের কারণে, হ্যাঁ, বিকজ অফ। 26 নম্বর, in time of financial crisis such lavish expenditure should be curtailed, অর্থাৎ অর্থনৈতিক যে ক্রাইসিস বা দুরবস্থা চলছে এই সময়ে বিলাসবহুল জীবনযাপন এটা কি করা উচিত? কাটছাট করা উচিত। কার্টেল মানে হচ্ছে কাটছাট করে ছোট করে আনা। 27 নম্বর, প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যারাইভড ড্যাশ লন্ডন। এখানে অ্যারাইভড এর পরে অ্যাট এবং ইন এই দুটো ইউজ হয়। যদি ছোট জায়গা হয় তাহলে অ্যাট বসে এবং বড় জায়গা হলে ইন বসে। তো লন্ডন যেহেতু ইংল্যান্ডের রাজধানী, অবশ্যই অনেক বড় শহর, সুতরাং এখানে ইন হবে। প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যারাইভড ইন লন্ডন। 28 নম্বর, হি ইজ গুড ড্যাশ কেমিস্ট্রি। কোনো কিছুতে দক্ষ হওয়া বা ভালো হওয়া বা খারাপ হওয়া, মন্দ হওয়া, এটা বোঝানোর জন্য গুড অ্যাট ইউজ করা হয়। গুড অ্যাট, ব্যাড অ্যাট এগুলো ইউজ করা হয়। তাহলে হি ইজ গুড অ্যাট কেমিস্ট্রি। কেমিস্ট্রি এটা আমার নিজের অনার্স মাস্টার্স এর সাবজেক্ট। হি ইজ গুড অ্যাট কেমিস্ট্রি, এখানে অ্যাট হবে সঠিক উত্তর। এই সেম প্রশ্নটি অনেকভাবে এসেছে, হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, এরকম অনেকগুলো সাবজেক্ট এসেছে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাট হবে। 29 নম্বর, ডেথ ইজ প্রিফারেবল ড্যাশ ডিসঅনার, মানে অসম্মানের চেয়ে মৃত্যু শ্রেয়। ডেথ ইজ প্রিফারেবল টু, প্রিফারেবল এর পরে টু বসবে, এখানে অসম্মানের চেয়ে মৃত্যুটাই শ্রেয়, এটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয় যে ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। 30 নম্বর, হুইচ ওয়ান ইজ কারেক্ট? নিচের অপশনগুলোর ভিতরে আই হ্যাভ আ ডিসেন্ট হাউস টু লিভ ইন, অপশন বি এটি সঠিক উত্তর, কারণ বসবাস করা অর্থে টু লিভ ইন শব্দটি ইউজ করা হয় বা ফ্রেজটি ইউজ করা হয়। আই হ্যাভ এ ডিসেন্ট হাউস, আমার একটি শোভনীয় বাড়ি আছে, টু লিভ ইন বসবাস করার জন্য। 31 নম্বর, হুইচ ওয়ান ইজ কারেক্ট? দ্য কোয়ালিটি অফ apples ওয়াজ নট গুড। এখানে apples যদিও মনে হচ্ছে বহুবচন, বাট এটি বহুবচন হিসেবে নয়, এখানে এই জন্য ওয়াজ ইউজ করতে হবে। দ্য কোয়ালিটি অফ দ্য apples ওয়াজ নট গুড। 32 নম্বর, হুইচ ওয়ান ইজ কারেক্ট? নিচের অপশনগুলোর ভিতরে সবগুলোই নাইদার দিয়ে শুরু, তো নাইদার দিয়ে যখন শুরু হয় তখন এখানে বিভাগটা ওয়্যার হয়। তাহলে নাইদার দ্য চেয়ারম্যান নর দ্য মেম্বার্স ওয়্যার প্রেজেন্ট, চেয়ারম্যান এবং মেম্বার কেউই উপস্থিত ছিলেন না, এখানে ওয়্যার হবে। 33 নম্বর, হুইচ ওয়ান ইজ কারেক্ট? মিস্টার রহমান টিচেস ভেরি ওয়েল ইজ নট, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এখানে দেখেন মিস্টার রহমান টিচেস ভেরি ওয়েল, অর্থাৎ থার্ড পারসন মিস্টার রহমান এবং সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ট্যাগ কোশ্চেনে গিয়ে কি করতে হয়? ডাজ শব্দটা ইউজ আনতে হবে, এবং যেহেতু এই সামনের যে সেন্টেন্সটি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই ট্যাগ কোশ্চেনে আমাকে নেগেটিভ করতে হবে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, কারণ মিস্টার রহমান টিচেস ভেরি ওয়েল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ হবে, এবং যেহেতু মিস্টার রহমান টিচেস ভেরি ওয়েল অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাকে এটা নেগেটিভে নিয়ে যেতে হবে ট্যাগ কোশ্চেনে। তাহলে ডাজন্ট হি, মানে মিস্টার রহমান ভালো পড়ায় বা ভালো শেখায়, তাই নয় কি ডাজন্ট হি, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। হুইচ অন ইজ কারেক্ট? নিচের অপশনগুলোর ভিতরে হোয়েন দিয়ে বাক্য শুরু হয়েছে সবগুলোতেই, হোয়েন হোয়েন হোয়েন, তো হোয়েন দিয়ে যখন বাক্য শুরু হয়, হোয়েন উই স, এখানে আবার পাস্ট টেন্স, অর্থাৎ এখানে হোয়েন দিয়ে বাক্য শুরু প্লাস পাস্ট টেন্স, ওকে। তাহলে হোয়েন উই স হার লাস্ট, এরপরে যে বাক্যটি থাকবে সেটি অবশ্যই কি হবে? সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং পাস্ট এখানে হোয়েন এর পরে পাস্ট টেন্স বলতে এটা আসলে মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, হ্যাঁ, ইনডিফিনিট টেন্স আছে। তাহলে হোয়েন দিয়ে যদি বাক্য শুরু হয় এবং হোয়েন এর পরপরই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়,
তাহলে পরের যেই বাক্যটি থাকবে, বাক্যের দ্বিতীয় অংশ যেটা, সেখানে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। তাহলে অপশন সি দেখেন, এখানে রয়েছে when we saw her last she was running, she was past continuous tense, she was running to catch a bus। আমরা যখন সর্বশেষ তাকে দেখি তখন সে একটি বাস ধরার জন্য দৌড়াচ্ছিল। হ্যাঁ, 35 নাম্বার, which is the synonym for the word abandon। abandon মানে হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করা, এটা হচ্ছে abandon এর অর্থ। তো abandon এর সিনোনিম চেয়েছে, তাহলে অবশ্যই forsake। এটি forsake মানে হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করা। 36 নাম্বার, the antonym of coercive। coercive মানে হচ্ছে বাধ্যকারী বা দমনমূলক, এটার অ্যান্টোনিম চেয়েছে, তাহলে অবশ্যই জেন্টল হবে। 36 নাম্বার, দ্য অ্যান্টোনিম ফর প্রডিগাল। প্রডিগাল এর অ্যান্টোনিম কি হবে? প্রডিগাল এর অর্থ হচ্ছে অমিতব্যয়ী, অমিতব্যয়ী বা মুক্ত হস্তে যে খরচ করে, হ্যাঁ, তাকে প্রডিগাল বলা হয়। তো প্রডিগালের বিপরীত শব্দ হচ্ছে ইকোনমিক্যাল, বা এটা হচ্ছে মিতব্যয়ী বা হিসাবী, মিতব্যয়ী বা হিসাবী। 38, 39, 40 এর তিনটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ডস। সঠিক বানানে লিখিত শব্দটি আমাকে বাছাই করতে হবে। এখানে অ্যাফিডেভিট, এই অপশন ডি, এটি হচ্ছে সঠিক উত্তর। এ ডবল এফ আই ডি এ ভি আই টি, অ্যাফিডেভিট। 39 নম্বর, সাইকোলজি বানানটি সঠিকভাবে আমাকে বাছাই করতে হবে। পিসি চলো যাই, অপশন বি সাইকোলজি, এটি সঠিক উত্তর, বানানের লিখিত শব্দ। 40 নম্বর, ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র এর সঠিক বানানটি হচ্ছে বিউরোক্রেসি, অপশন এ। 41 নম্বর, প্যাসিভ ভয়েস অফ দ্য বেবি হ্যাজ লস্ট দ্য ডল। দ্য বেবি হ্যাজ লস্ট দ্য ডল, এখানে দ্য ডল রয়েছে আমাদের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে, এটা আমাকে নিয়ে যেতে হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে। তাহলে দ্য ডল আর হ্যাজ লস্ট আছে এখানে, তাহলে হবে হ্যাজ বিন লস্ট, তাহলে দ্য ডল হ্যাজ বিন লস্ট বাই দ্য বেবি। অপশন 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 সি, দ্য ডল হ্যাজ বিন লস্ট বাই দ্য বেবি। 42 নাম্বার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা। ঢাকা এটি কি ধরনের নাউন? এটি প্রপার নাউন। 43 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড প্লাঞ্জ ইজ অ্যান। প্লাঞ্জ এটি কি? এটি কি ধরনের শব্দ? এটি মূলত একটি ভার্ব। আর প্লাঞ্জের পরে সবসময় কিন্তু ইনটু ব্যবহার হয়, হ্যাঁ, নিমজ্জিত করা বা ডুবিয়ে দেওয়া, এটা বোঝানোর জন্য প্লাঞ্জ ব্যবহার করা হয়, তাহলে এটি হচ্ছে ভার্ব। দা পাস্ট পার্টিসিপল অফ স্পিড। স্পিড এর পাস্ট পার্টিসিপল দুটোই আছে, একটা হচ্ছে এসপিআইটি স্পিড, আর একটা হচ্ছে স্প্যাট, হ্যাঁ, দুটোই রয়েছে। তো এখানে এই যে স্পেট, এইটা বানানটা ভুল আছে, এটা হবে না, এখানে অপশন সি এটা হবে, হ্যাঁ, এটা হবে স্পিড এর পাস্ট পার্টিসিপল স্পিড। স্পিড এর অর্থ হচ্ছে থুথু ফেলা, থুথু ফেলা, এটা হচ্ছে স্পিড। 45 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইন দ্য ম্যাসকিউলিন জেন্ডার অফ দ্য ডিয়ার। ডিয়ার মানে হরিণ, এটার ম্যাসকিউলিন জেন্ডার হচ্ছে বাঘ। বাঘের অর্থ হচ্ছে যে পুরুষ জাতীয় হরিণ। 46 নম্বর প্রশ্ন, দ্য প্লুরাল ফর্ম অফ গুজ। গুজ এর প্লুরাল ফর্ম হচ্ছে গিজ, অপশন বি। গুজ মানে হচ্ছে রাজহংস। কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুইটির যে কোনো একটি খেলা পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না? এখানে টোটাল শিক্ষার্থী, টোটাল শিক্ষার্থী হচ্ছে 30 জন। ওকে, এই 30 জনের ভিতরে 20 জন আছে যে যারা ফুটবল পছন্দ করে, 15 জন আছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে, আবার 10 জন আছে এখানে যারা ফুটবল এবং ক্রিকেট দুইটা খেলাই পছন্দ করে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বাক্যের প্রথম লাইনে যে শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল। তো এই 20 জন ফুটবলের ভিতরে কিছু স্টুডেন্ট আবার এরকম আছে যারা আবার ফুটবলে পছন্দ করে, আবার ক্রিকেটের যে 15 জন পছন্দ করে, এই 15 জনের মধ্যে আবার এমন স্টুডেন্টও আছে যারা আবার কি ফুটবলে পছন্দ করে। তো আমরা এখন সিঙ্গেল ফুটবল এবং সিঙ্গেল ক্রিকেট খেলা পছন্দ করে এদের সংখ্যাটা বের করব। তাহলে আমরা লিখি যে শুধু টোটাল ফুটবল পছন্দ করে হচ্ছে 20 জন, কিন্তু এই 20 জনের ভিতরে আবার এমন স্টুডেন্টও আছে যারা আসলে মূলত ক্রিকেটটাও পছন্দ করে, সাথে সাথে পাশাপাশি ফুটবল এবং ক্রিকেট দুটো খেলে পাশাপাশি পছন্দ করে। তাহলে এই 20 জন হচ্ছে টোটাল ফুটবল পছন্দ করে, এর মধ্যে থেকে উভয় খেলা পছন্দ করে হচ্ছে 10 জন। হ্যাঁ, এটা আমি বাদ দিলাম। এই যে 10 জন, এই 10 জন হচ্ছে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে, শুধুমাত্র ফুটবল। একইভাবে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, এই সংখ্যাটা আমরা বের করে নেই। ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে
টোটাল ক্রিকেট পছন্দ করে হচ্ছে 15 জন। এর মধ্যে আবার 10 জন আছে কি, যারা ক্রিকেটের পাশাপাশি আবার ফুটবলও পছন্দ করে। এই 10 জন হচ্ছে উভয় খেলা পছন্দ করে। তাহলে বিয়োগ করলে কি হবে? 5 জন। হ্যাঁ, এই পাঁচজন হচ্ছে শুধুমাত্র ক্রিকেটকে পছন্দ করে। হ্যাঁ, এরা একটা খেলাই পছন্দ করে। ওকে, তো পরে প্রশ্নে কি বলছে যে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না। এখন দুইটি খেলাই কোনো খেলাই পছন্দ করে না। 30 জন শিক্ষার্থীর ভিতরে এমন শিক্ষার্থী কয়জন আছে যারা ফুটবল ক্রিকেট কোনোটাই পছন্দ করে না? তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি যে শুধু ফুটবল পছন্দ করে কয়জন? শুধু শুধু ফুটবল, যেটা হচ্ছে 10 জন। হ্যাঁ, এই যে 10 জন। শুধু ক্রিকেট পছন্দ করে কয়জন? 5 জন। আবার ফুটবল ক্রিকেট দুটোই পছন্দ করে এমন শিক্ষার্থী কয়জন? 10 জন। এটা প্রশ্নই দেওয়া আছে যে উভয় খেলাই পছন্দ করে 10 জন। তাহলে একটা না একটা খেলা পছন্দ করে, কমপক্ষে একটা খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী কতজন? কমপক্ষে একটি অথবা উভয় খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থী কতজন হবে? কমপক্ষে একটি অথবা উভয় খেলাই পছন্দ করে। প্রথমেই আমরা ধরি ফুটবলের জন্য 10 জন পছন্দ করে শুধু ফুটবল, ক্রিকেট পছন্দ করে শুধু 5 জন, আবার উভয় খেলাই পছন্দ করে এরকম হলো 10 জন। তাহলে টোটাল কত বের হচ্ছে? 10 আর 5 এ 15 আর 10 এ 25 জন। এই 25 জন হচ্ছে কমপক্ষে একটা খেলা পছন্দ করে। কেউ কেউ দুটাই করে, কম মানে এই 25 জন হচ্ছে মূলত কি, মানে খেলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা। কমপক্ষে একটি খেলা অবশ্যই কেউ না কেউ পছন্দ করে। আর প্রশ্নে চাইছে যে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না। তাহলে কোনো খেলাই পছন্দ করে না, কোনো খেলাই পছন্দ করে না, কোনো খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে? টোটাল শিক্ষার্থী হচ্ছে 30 জন ছিল ক্লাসের ভিতরে। এর ভিতরে 25 জন হচ্ছে কোনো না কোনো খেলা পছন্দ করে। থাকবে তাহলে এই যে 5 জন। এই 5 জন হচ্ছে আমাদের কি, কোনো খেলাই পছন্দ করে না। অপশন গ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্ন, রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। দুজন ব্যক্তি একই কাজ দুটো ভিন্ন ভিন্ন দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? এখানে বলছে একত্রে। তো যখন একত্রে বলবে, দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি একই কাজ করতে ভিন্ন ভিন্ন দিন সময় লাগতে পারে, সেক্ষেত্রে যদি প্রশ্ন করে যে তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে, তাহলে নিয়ম হলো এই যে যে দুটি সংখ্যা দেয়া থাকবে এই দুটি সংখ্যাকে আমরা উপরে গুণ করব, 10 গুণন 15, আর নিচে আমরা যদি বলে যে একত্রে কতদিনে করতে পারবে, তাহলে নিচে আমরা যোগ করে দেব। তাহলে 10 যোগ 15, উপরে গুণ করব সংখ্যা দুটি আর নিচে ওই সংখ্যা দুটি যোগ করব যদি একত্রে বলে। তাহলে কি হবে? আমি এই দুটোকে এইভাবেই রাখলাম কাটাকাটি সুবিধার জন্য। আর নিচে হবে 10 যোগ 15 মানে হচ্ছে 25। তো 25 কে 5 দিয়ে কাটলে 5 5 25, আর 15 কে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে আবার 10 কে কাটলে 2। তাহলে 3 দুগুণে 6 দিন লাগবে যদি দুজন একত্রে কাজ করতে যায়। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 49 নম্বর প্রশ্ন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোন এক সমিতির সদস্যরা 45,000 টাকার বাজেট করলেন। ওকে, এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই সমান টাকা চাঁদা দিবেন। ওকে, কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। ওকে, এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। হ্যাঁ, 5 জন যদি চাঁদা দিতে না চায় তাহলে তো অবশ্যই ওই জন প্রতি যেই টাকাটা প্রথমে ছিল ওইটা কিন্তু অবশ্যই বেড়ে যাবে এখন 5 জন কমে যাওয়ার কারণে। তো বলছে ওই সমিতিতে কতজন সদস্য ছিলেন। ওকে, আমরা ধরে নেব যে ওই সমিতিতে সদস্য সংখ্যা হচ্ছে, ধরি, যেহেতু এটা নৈর্ব্যক্তিক প্রশ্ন খুব বেশি কিছু লেখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য হলেই হবে আর কি। ধরি সদস্য হচ্ছে এক্স জন। ওকে, তাহলে প্রথমে যে চাঁদাটা তারা ধরছিলেন 45,000 টাকা এবং সদস্য হচ্ছে এক্স জন ধরে নিছি, তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত হবে? প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে এই যে এরকম 45,000 ডিভাইডেড হচ্ছে এক্স। হ্যাঁ, আমি 45,000 টাকাকে সদস্য দিয়ে ভাগ করলাম, তাহলে প্রত্যেকের মাথা পিছু একটা চাঁদা বের হবে। আবার পরবর্তীতে এটা হচ্ছে প্রথম অবস্থায়, এবং দ্বিতীয় অবস্থাতে কি হলো যে বলতেছে যে 5 জন সদস্য টাকা দিতে চাচ্ছে না, তাহলে চাঁদা তো 45,000ই তুলবে, বাজেট তো বাজেটই, হ্যাঁ, এটা 45,000 থাকবে। এরপরে কি হবে বলতেছে যে এই মোট সদস্য থেকে 5 জন সদস্য এখন বাদ দিতে হবে, কারণ ওই 5 জন চাঁদা দিতে রাজি হচ্ছে না, অসম্মতি জানাইছে। তো এখন এই যে 5 জন সদস্য কমে যাওয়ার কারণে প্রত্যেকের এখন কি হবে, মাথাপিছু 15 টাকা করে বাড়বে। এখন এই জিনিসটাই আমি কি করব, অ্যাকর্ডিং
টু দ্য কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন মতে আমরা কি করব, প্রশ্ন মতে বিষয়টা হচ্ছে এরকম যে 45,000 ডিভাইডেড এক্স এবং 45,000 ডিভাইডেড এক্স মাইনাস 5। হ্যাঁ, প্রথম অংশে প্রথম যেই চাঁদাটা বের হয়েছে এই চাঁদা আর দ্বিতীয় যে চাঁদা এই চাঁদা, এটার ভিতরে পার্থক্যটা কত? পার্থক্যটা হচ্ছে 15 টাকা। হ্যাঁ, এই যে 15 টাকা, এই 15 টাকা কি বৃদ্ধি পাইছে। তো যখন বৃদ্ধি পাবে, আমি যদি এই দুইটা চাঁদাকে সমান করতে যাই, তাহলে এই বৃদ্ধি পাওয়া চাঁদাটা কি করতে হবে, আমাকে মাইনাস করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমি এই যে মাঝখানে যে সমান সমান চিহ্ন দিয়েছি, হ্যাঁ, এই সমান সমান চিহ্নটা তখন কাজ কাজ করবে বা এটার একটা অর্থ থাকবে। তাহলে এই অঙ্কটি আমরা এখন দেখি। দেখেন, উভয় পাশে 15 দিয়ে কি করা যায়, ভাগ করা যায়। তো 15 দিয়ে যদি আমি উভয় পাশে ভাগ করি, তাহলে কি হবে, এটা হবে উপরে হবে 3,000, নিচে হবে এক্স মাইনাস সরি সমান সমান হবে, এখানেও হবে 3,000, নিচে হবে এক্স মাইনাস 5 মাইনাস এখানে কি হবে 15, সরি 15 হবে না, এটা 1 হবে, কারণ 15 দিয়ে তো আমি ভাগ করে দিছি। হ্যাঁ, মাইনাস এখানে 1 হবে তখন। ওকে, আমরা একটু নিচে যাই। আমি যদি পক্ষান্তর করি তাহলে কি হবে, পক্ষান্তর করে একবারে লিখবো 3,000 ডিভাইডেড এক্স মাইনাস 5 মাইনাস হবে 3,000 ডিভাইডেড এক্স ইকুয়াল টু হচ্ছে 1। হ্যাঁ, আমি 1টা একবারে পক্ষান্তর করে নিছি, নিয়ে আবার বাম পাশে যে 3,000 ডিভাইডেড এক্স আছে ওইটা আবার ডান পাশে নিয়ে গেছি, এরপরে আবার উভয়কে সাইড চেঞ্জ করছি। হ্যাঁ, সাইড চেঞ্জ করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না। তাহলে এখন আমি কি করব, এটাকে আমি লসাগু করতে পারি। লসাগু কি হবে, এক্স ইন্টু এক্স মাইনাস 5 হবে লসাগু। এখানে কি হবে, এখানে হবে 3,000 এক্স। হ্যাঁ, যেহেতু এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 5 কেটে যাবে, থাকবে এক্স, এক্স দিয়ে এটাকে গুণ করতে হবে, মাইনাস এখানে এটা কি হবে 3,000 হবে ইন্টু এক্স মাইনাস 5 হবে গুণ ইকুয়াল টু 1। বা এটা আমি উপরে যেটা আছে সেটা লিখবো 3,000 এক্স মাইনাস, এবার আমি উপরে গুণ দিব আমি, তাহলে 3,000 দিয়ে এক্স কে গুণন দিলে 3,000 এক্স মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এই যে 3,000 এর আগে যে মাইনাসটা রয়েছে এইটা, আর হচ্ছে ভিতরে এক্স মাইনাস 5 ওইটা গুণ করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 5 = 15,000। হ্যাঁ, ইকুয়াল টু কি হবে, এই এক্স এক্স ইন্টু এক্স মাইনাস 5 দিয়ে 1 কে গুণন, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 5 এখানে হবে। বা এখন এইটা আর এইটা কাটা যায়, একই সংখ্যা যদি প্লাস মাইনাস হিসেবে থাকে, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে এটা কেটে যায়। আচ্ছা, তাহলে এই এখন আমি কি করব, এটা আমি গুণন করব যে এক্স স্কোয়ার মাইনাস 5x। হ্যাঁ, আমি গুণ করলাম, জাস্ট ওই ডান পাশের যে রাশিটা আছে এটা গুণ করলাম, গুণ করে আমি কি করলাম, এইটাকে আবার এখানে আমি 15,000 এটা পক্ষান্তর করলাম, করে ডান পাশে আমি 0 লিখলাম। এখন এইটাকে কি করতে হবে, আমাকে মিডল টার্ম করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 5x, তো এইটা হবে হচ্ছে 125x প্লাস 120x মাইনাস 15,000 ইকুয়াল টু 0। আমি x কমন নিব, x কমন নিলে কি হবে, x মাইনাস 125 প্লাস 120 কমন নিব, এখানে এখানে হবে কি x মাইনাস 125 ইকুয়াল টু 0। বা x মাইনাস 125 ইন্টু x প্লাস এই যে 120 হবে এখানে ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে কি জানি, দুইটা মান পাবো আমরা, একটা হচ্ছে x মাইনাস 125 ইকুয়াল টু 0, অথবা x প্লাস 120 ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এটা কি হবে, x ইকুয়াল টু হবে 125, আর এটা হবে কি x ইকুয়াল টু মাইনাস 120। এই x টা কি ছিল, x টা ছিল হচ্ছে আমাদের সদস্য সংখ্যা। হ্যাঁ, এই যে আমাদের সদস্য সংখ্যা ধরেছিলাম প্রথমে, তো x ঋণাত্মক মানে 120 জন সদস্য, এটা তো কিভাবে কোনোভাবে হয় না, x কে অবশ্যই পজিটিভ নিতে হবে, সদস্য সংখ্যা অবশ্যই পজিটিভ ধরতে হবে। তাহলে 125 এটা হচ্ছে আমাদের সদস্য সংখ্যা। অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্ন, একটি বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্য প্রকৃত মূল্যের 80%। ওকে, মানে প্রকৃত মূল্য আসলে কিন্তু আরো বেশি, এটা হচ্ছে 80%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে? ওকে, তো কি বলছে, একটা বইয়ের মূল্য হচ্ছে 24 টাকা এবং এই 24 টাকা হচ্ছে অরিজিনাল যে দাম সেই দামের 80% এর সমান, অর্থাৎ 80% এর সমান দাম হচ্ছে কত,
24 টাকা। অতএব 1% সমান দাম হবে কত? 24 ডিভাইডেড 80 টাকা। অতএব 100% দাম, অর্থাৎ অ্যাকচুয়াল যে দাম সেটা সমান কত হবে? তাহলে আমরা বের করি। 80 নিচেই থাকবে, উপরে থাকবে 24 গুণন 100। তাহলে এইটা আর এইটা কাটবো, 8 দিয়ে 24 কে কাটবো 3, তাহলে 3 10 30। 3 10 30 টাকা হচ্ছে ওই বইটার অরিজিনাল দাম। কিন্তু ওই বইটা কি করতেছে? সরকার 24 টাকাতে দিচ্ছে আর বাকি টাকা ভর্তুকি দিচ্ছে। তাহলে সরকার কর্তৃক যে ভর্তুকি, সরকারের ভর্তুকির পরিমাণটা কত হবে বই প্রতি? প্রত্যেকটা বইয়ের অ্যাকচুয়াল দাম হচ্ছে 30 টাকা আর অরিজিনাল দাম হচ্ছে, মানে যে দামে বিক্রি করতেছে বা দিচ্ছে সেই দাম হচ্ছে 24 টাকা। তাহলে এই যে 6 টাকা হচ্ছে প্রতি বইয়ে সরকার ভর্তুকি দিচ্ছে। অ্যান্সার অপশন ক হচ্ছে সঠিক উত্তর। 51 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি তার বেতনের 1/15 অংশ যাতায়াত ভাতা পান। তার মাসিক বেতন 9,000 টাকা হলে 9,000 টাকা হলে যাতায়াত ভাতা কত? ওকে, একদমই সহজ অঙ্ক। এখানে 9,000 টাকা তার মূল বেতন বা মাসিক বেতন, এই বেতনের সে 1/15 অংশ হচ্ছে সে যাতায়াত ভাতা পায়। তাহলে 15 দিয়ে আমরা এই যে এই 9,000 কে কাটবো। 15 90 এর ভিতরে কয়বার যায়? 6 15 90। 90 এর ভিতরে 15 6 বার গেল, আরো দুটো শূন্য রয়েছে, তাহলে এই যে দুইটা শূন্য এখানে বসবে। অর্থাৎ এখানে 600 টাকা সে মূলত যাতায়াত ভাতা পাচ্ছে। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্ন, শাহিন 240 টাকায় কতগুলো কলম কিনলো? সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনেছিল? ওকে, আমরা এখানে ধরে নিব যে ধরি কলম কিনেছিল এক্সটি। তাহলে প্রথম যখন সে 240 টাকায় কলমগুলো কিনলো, এই 240 টাকায় কলম কিনছে এক্সটি, তাহলে প্রত্যেকটা কলমের দাম কত পড়তো? তাহলে প্রত্যেকটা কলমের দাম হতো কত? 240 ডিভাইডেড এক্স, অর্থাৎ কলমের সংখ্যা দিয়ে আমি দামকে ভাগ দিব, তাহলে প্রত্যেকটা কলমের দাম পাওয়া যেত। আচ্ছা, এটা হচ্ছে প্রথমের যে দাম সেটা পেলাম। এরপরে আবার পরের লাইনে গিয়ে কি বলছে যে যদি ওই সেম টাকাতে অর্থাৎ 240 টাকাতেই সে যদি একটি কলম বেশি পেত, তার মানে হচ্ছে এটা হবে কি যে 240 ডিভাইডেড, আগে কলম ছিল এক্সটি, এর থেকে একটি বেশি পাওয়ার কথা বলছে, একটি কলম বেশি পেত। বেশি পেলে কি হতো? প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কমে যেত। তখন এই যে দামটা হলো, দ্বিতীয় যে দামটা হলো, এই যে দ্বিতীয় যে দামটা, এই দামটা কি হতো? 1 টাকা কম পড়তো। যেহেতু কলমের সংখ্যা একটা বেড়ে গেছে, তাহলে অবশ্যই টোটাল কলমের দাম হিসেবে প্রতি কলমে 1 টাকা করে এভারেজ সে কম পেত। এখন এই জিনিসটাকেই আমরা সমীকরণে লিখব। সমীকরণে কিভাবে লেখা যায়? প্রশ্ন মতে 240 ডিভাইডেড এক্স, এই যে দামটা হলো, এই দামটা আর 240 ডিভাইডেড এক্স প্লাস 1, এই দুটো দামের ভিতরে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1 টাকা। এখন এই 1 টাকা কি কম পড়তো? কখন কম পড়তো? এই যে দ্বিতীয় যে দামটা আমরা লিখছি, এই দামে গিয়ে কম পড়তো। তাহলে আমাকে এখন যেহেতু কম পড়বে, যেহেতু এক্স প্লাস ওয়ান দিয়ে আমি ভাগ করে ফেলছি, এটা হ্যাঁ, যে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করে ফেলছি, তাহলে অবশ্যই দাম কিন্তু অলরেডি কমে গেছে। তো এখন আমি দাম 1 টাকা আমি এখানে বাড়ায় দিলাম। 1 টাকা কমে যেত, আমি 1 টাকাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে পূর্বের দাম আর এখনকার দাম সমান সমান হয়ে গেছে। এখন আমরা কি করব? জাস্ট আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। 240 ডিভাইডেড এক্স মাইনাস, আমি নিয়ে আসবো, এটা পক্ষান্তর করবো, 240 ডিভাইডেড এক্স প্লাস 1 ইকুয়াল টু এই পাশে 1। এটা কি করবো? আমরা লসাগু করবো। লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 1 লসাগু। এটা কি হবে? উপরে হবে, যেহেতু এক্স আছে এখানে, এক্স আছে এখানে, এক্স আছে, তাহলে আমাকে এক্স প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 240 ইন্টু এক্স প্লাস 1, এরপরে মাইনাস আছে, x প্লাস 1 আর x প্লাস 1 কেটে যাবে, থাকবে শুধু x। x দিয়ে 240 কে গুণ, অর্থাৎ এই যে 240x, ওকে, ইকুয়াল টু 1, যা আছে তাই থাকবে। এবার আমরা উপরে গুণ করব, তাহলে কি হবে? 240x প্লাস 240 অক্ষে 240, হ্যাঁ, আমি আর মানে পাশাপাশি গুণ করলাম, মাইনাস এটা 240x। এরপরে এই যে x ইন্টু এক্স প্লাস 1, এটা 1 এর সাথে গুণ হবে, তাহলে এটা কি হবে? x ইন্টু এক্স প্লাস 1 হিসেবেই থাকবে। এখন আমরা কি করব? এই যে 240x
এবং -240x এই দুটো কাটা যাবে, কারণ একই সংখ্যা যদি একটা প্লাস এবং একটা মাইনাস থাকে তাহলে কেটে যায়। ওকে, এখন আমি ডান পাশে যেটা রয়েছে এই যে x × x + 1, এটাকে আমি একবারে লিখবো গুণন করে x² + x। হ্যাঁ, এটা হলো, আর 240টা আমি কি করলাম এই পাশে নিয়ে গেলাম, আমি আরেকটা লাইন বাড়ালাম, বা x² + x - 240 = 0, বা x² প্লাস দিব আমরা, কি দেওয়া আছে 16x মাইনাস হবে 15x, এরপরে -240 = 0। ওকে, বা x কমন নিব, x কমন নিলে x + 16 হবে, -15 কমন নিলে x + 16 = 0। এরপরে আমরা কি জানি, এখান থেকে পাবো আমরা x + 16 একটা পাবো উৎপাদক, আর একটা পাবো x - 15 একটা পাবো = 0। তো আমরা এখান থেকে একবার x + 16 = 0 লিখবো, আবার অথবা x - 15 = 0 লিখবো। এখান থেকে x আমরা এটা পাবো হচ্ছে 15, আর এটা পাবো x -16। তো x টা কি, x হচ্ছে কলমের সংখ্যা, কলমের সংখ্যা তো আর ঋণাত্মক হয় না। হ্যাঁ, -16 এটা অগ্রহণযোগ্য। তাহলে আমাদের এই যে x = 15, অর্থাৎ 15টা কলম সে প্রথমে কিনেছিল। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন ক হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। 53 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? এখানে দেখেন বর্তমান বয়সের যে অনুপাতটা দেওয়া আছে 7:2। 7:2 এটা কিভাবে আনছে, বড় একটা সংখ্যা ছিল সেটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করে 7:2 আনছে। তো আমরা দেখি মিলানোর জন্য আমরা কি করি, 5 দিয়ে গুণ করব। হ্যাঁ, এটাকে 5 দিয়ে গুণ করব, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে, 5 × 7 = 35 = 5 × 10। হ্যাঁ, এই যে 35 আর 10 এটা কিন্তু অলরেডি মিলে গেছে, অপশন ঘ। আর বাদ বাকি দেখেন কোন সংখ্যা কিন্তু মেলানো যায় না। এখানে এই যে 2 দিয়ে কিন্তু 2 থেকে কিন্তু 15 কোনোভাবে আসা যায় না। 2 দিয়ে 2 কে কোনো কিছু দিয়ে গুণ করে কিন্তু 15 আসবে না পূর্ণ সংখ্যা হিসেবে। আবার 2 এই যে 2 থেকে 12 হয়তো করা যাবে, বাট 7 থেকে 48 করা যাচ্ছে না। হ্যাঁ, 7 থেকে সরাসরি 48 করা যায় না। আবার 45 7 থেকে করা যায় না। 55 7 থেকে করা যায় না। তো এখন একমাত্র এই 35 ও 10 এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 54 নম্বর প্রশ্ন, 1 - x² ডিভাইডেড 1 - x এর লঘিষ্ঠ রূপ কোনটি? আমরা এই অঙ্কটি এখানে করব। উপরে কি দেয়া আছে 1 - x², নিচে আছে 1 - x। তো আমরা এটাকে এভাবে লিখি, 1 এর উপরে স্কয়ার মানে 1ই, মাইনাস x², নিচে হচ্ছে 1 - x। ওকে, এরপরে তাহলে a² - b² এর সূত্র উপরে, তাহলে a² - b² সূত্র হচ্ছে a + b * a - b, আর নিচে হচ্ছে 1 - x রয়েছে। তাহলে 1 - x আর 1 - x কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু কি থাকবে 1 + x। আমাদের এই যে 1 + x, অপশন ঘ এটি সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্ন, যদি x + 2/x = 3 হয় তাহলে x³ + 8/x³ = কত? আমরা মান থেকে আমরা যে মানটি বের করতে হবে সেই মানটি থেকে আমরা করতে পারি, সেটা হচ্ছে কি যে x³ + 8 ডিভাইডেড x³ = আমরা এটা কি লিখতে পারি, একটু সাজিয়ে লিখি, x³ + 2/x, এটা হচ্ছে হোল কিউব। হ্যাঁ, 2 এর উপরে 3 দিলে 8 হয়, আর x এর উপরে কিউব দিলে তো x³ হয়। এখন জাস্ট আমরা কি করব, এইটার সূত্র ফেলবো। তো x³ + y³ এর সূত্র হচ্ছে x + y হোল কিউব মাইনাস 3ab বা 3xy। তাহলে 3 × x × y হচ্ছে কত, y এর মান হচ্ছে 2/x × x + y, অর্থাৎ x + 2 ডিভাইডেড x। এটা হচ্ছে আমাদের ঘন নির্ণয়ের সূত্র বা ঘনের সূত্র। এরপরে আমরা জাস্ট কি করব, মান বসাবো। তো x + 2/x এর মান দেয়া আছে কত, এখানে মান দেয়া আছে 3। তাহলে 3 এর উপরে কিউব মাইনাস এই x আর x কাটা যাবে, তাহলে থাকবে কত 3 × 2 x + 2/x এর মান আবার 3। হ্যাঁ, তাহলে কি হবে, 3 এর উপরে 3 পাওয়ার হিসেবে থাকলে এটা কি হয়, 3 × 9 = 27 হয়, মাইনাস 3 × 6 = 2 × 18। 27 থেকে 18 বাদ দিলে 9,
হ্যাঁ, 9 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন খ। 56 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? এখানে আমরা দুটো বর্গ আঁকাতে পারি বোঝার জন্য। এটা বর্গ, আবার আরেকটা বর্গ আছে এরকম, এটা একটু ছোট হবে। তো কি বলছে, আমরা ধরে নিলাম যে প্রথম যে বর্গটা আমি আঁকাইছি এটা হচ্ছে 1 নম্বর বর্গ, এটা হচ্ছে 2 নম্বর বর্গ। তো প্রথম বর্গের যেহেতু চারটা বাহু সমান, তাহলে এটাকে ধরলাম হচ্ছে 4a, এবং দ্বিতীয় বাহু মানে বর্গ যেটা আছে এটার বাহু হচ্ছে প্রত্যেকটা a। দ্বিতীয় বর্গক্ষেত্রের যেহেতু প্রত্যেকটা বাহু হচ্ছে a, তাহলে পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4a। হ্যাঁ, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা 4a, যেটা আমাদের প্রথম বর্গক্ষেত্রের বাহুর সমান। এটাই কিন্তু প্রশ্নে বলেছে যে একটা বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে দ্বিতীয় যে বর্গক্ষেত্র সেই বর্গের পরিসীমা 4a, আমাদের প্রথম বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4a। ওকে, এরপর কি বলছে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? আমরা জানি কি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু a। হ্যাঁ, a মানে হচ্ছে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রথম যে বর্গক্ষেত্রটা আছে, প্রথম বর্গের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু a। a মানে হচ্ছে কি 4a। প্রথম বর্গের ক্ষেত্রে আমার বাহু হচ্ছে 4a, দ্যাট মিন্স এটা কত হবে? 4√2a, এটা হবে। ওকে, এবার দ্বিতীয় বর্গের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে? √2a। a মানে হচ্ছে আমার এখানে এই আছে। হ্যাঁ, এই বাহু তো আমার এটা এইভাবে ধরা আছে। ওকে, এখন কি বলছে যে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? হ্যাঁ, এই দুটির কর্ণের অনুপাত জানতে চাইছে। তাহলে প্রথম বর্গক্ষেত্রের কর্ণ আমরা তাহলে এখন লিখি আমরা, যে তাহলে কর্ণের অনুপাত কত হবে? প্রথম বর্গক্ষেত্রে আমরা পেয়েছি কত? কর্ণের দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে 4√2a, আর পরের দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাইছি হচ্ছে √2a। তাহলে এই √2a আর √2a কেটে যায়। যেহেতু এটা অনুপাত, তো অনুপাত না হলে আমরা লিখতাম 4, কিন্তু যেহেতু এটা অনুপাত তাহলে অবশ্যই উপরে 4 আছে আর নিচে অবশ্যই 1 রাখতে হবে, যেহেতু এটা অনুপাত বের করতে বলছে। আর যদি এমনি বলতো যে এটার ভাগফল কত বা গুণফল কত, তাহলে আমি এখানে কিন্তু 4 লিখতাম। বাট অনুপাত 4 কারণে আমাকে নিচে 1 ধরে নিতে হবে এটা। তাহলে অনুপাতটা দাঁড়ালো কত? 4:1। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কর্ণের অনুপাত, অপশন খ। 57 নম্বর প্রশ্ন, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটি কি বলে? এখানে এই যে একটি রেখা, এই রেখার এইখানে যে একটা বিন্দু আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার ও বিন্দু। এখন এর কি বলছে, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ এই যে এখানে যে কোণটা আছে এটা কিন্তু কি দুই সমকোণ। হ্যাঁ, মানে 180 ডিগ্রি, এই পুরোটা কোণ হচ্ছে 180 ডিগ্রি। ওকে, কি বলছে, দুটি সন্নিহিত কোণ। এখন এই এই যে কোণ ও বিন্দুতে কোণটা হলো, এই কোণটাকে আমি যে কোনো সাইজে আমি ভাগ করে ফেলবো, দুটি কোণ বানাবো। এখানে তাহলে একটি কোণ আছে, এটা এ ও এটা হচ্ছে বি। এখানে এ ও বি অ্যাঙ্গেল, এটা হচ্ছে কত আমাদের দুই সমকোণ বা 180 ডিগ্রি। এখন এই কোণকে আমি কি করলাম, জাস্ট আমি দুই ভাগ করে ফেলবো। ওকে, এটা হচ্ছে ধরেন হচ্ছে সি। এখন এই যে বি ও সি এটা, আর হচ্ছে এ ও সি এটা, এই দুটো কোণের যোগফল কিন্তু ওই 180 ডিগ্রি থেকে যাবে, এবং এই দুটি কোণ পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে এদেরকে সন্নিহিত কোণ বলা হচ্ছে। এখন এই দুটি কোণ পরস্পরের সাথে সন্নিহিত এবং এদের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। হ্যাঁ, এদের সমষ্টি দুই সমকোণ, তাহলে একটিকে অপরটি কি কোণ বলে? যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির কি বলে? সম্পূরক কোণ বলে। এখানে অপশন গ এটি হচ্ছে সঠিক উত্তর। আর যদি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিত, যদি বলতো যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি বলতো, তাহলে কি হতো, এই যে 90 ডিগ্রিটা আছে, এই 90 ডিগ্রিকে আমি দুই ভাগ করতাম যে কোনো ভাবে, তাহলে এই একটা কোণ এবং এই একটা কোণ, এই দুটি কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি থাকবে। যখন একটি কোণ ছিল তখনও 90 ডিগ্রি, এখন দুটি কোণ বানালাম, এই দুটি কোণও সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবে। যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন একটিকে অপরটি কি কোণ বলে? তখন একটিকে অপরটির পূরক কোণ বলে। হ্যাঁ, 90 ডিগ্রি হলে পূরক কোণ,
আর 180 ডিগ্রি হলে সম্পূরক কোণ। ওকে, 58 নাম্বার, বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ওকে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পাওয়া মানে একই সাথে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 3 গুণ বৃদ্ধি পাবে, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস যেভাবে বাড়বে ব্যাসার্ধ কিন্তু সেম ভাবে বাড়বে। এখন আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। এখন আর ওয়ান, পাই আর ওয়ান ইকুয়াল টু, মানে যখন ব্যাসার্ধ 1 ছিল তখন এটা কি হবে, পাই আর ওয়ানই হবে। বাট যখন ব্যাসার্ধ আর 3 হবে, হ্যাঁ আর থ্রি মানে ব্যাসার্ধ 3 গুণ বাড়লো, তখন কি হবে, তখন হবে পাই 9, অর্থাৎ 9 গুণ বাড়বে। এই যে স্কয়ারটা রয়েছে, আমাদের সূত্রে যে স্কয়ার রয়েছে, ব্যাসার্ধকে 9 গুণ মানে স্কয়ার করতে হয়। ব্যাসার্ধ যত গুণ বাড়বে তার বর্গ আকারে বাড়বে। যদি বলতো যে 4 গুণ বৃদ্ধি পেলে কত, তাহলে 4 স্কয়ার ইকুয়াল টু 16 বাড়তো, এই যে পাই আর স্কয়ার। যদি বলতো 5 গুণ বাড়ে, তাহলে পাই ইন্টু 5 স্কয়ার ইকুয়াল টু 25 গুণ বাড়তো। এইভাবে যত গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল তত বর্গ আকারে বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু 3 গুণ বৃদ্ধি পাওয়ার কথা বলছে, তাহলে অবশ্যই আমাকে 9 গুণ বৃদ্ধি পাবে আমাদের ক্ষেত্রফল। 59 নম্বর হচ্ছে জ্যা শব্দের অর্থ কি? জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি। 60 নম্বর প্রশ্ন, 3x² - x + 5 সমীকরণে x এর সহগ কত? এখানে x এর সহগ চেয়েছে। তো এই পুরো সমীকরণে x কোথায় আছে? x রয়েছে আমাদের এখানে মাঝখানে। তো মাঝখানে যে x টা রয়েছে, এই x এর সহগ কত? x এর সহগ হচ্ছে -1। মাইনাসটা তো রয়েছেই, সাথে x কে 1 গুণ করতে হয়। হ্যাঁ, তাহলে -1 হচ্ছে আমাদের এখানে x এর সহগ। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 5x³ + 3x² + 2x + 13 = 0। হ্যাঁ, = 0। এই সমীকরণটা দিয়ে বললো যে এখানে x এর সহগ কত। এখানে x এর সহগ কত হবে এটা আপনারা কমেন্ট করে জানান যে x এর সহগ কত হবে। এখানে এই 5 হবে, না 3 হবে, না 2 হবে, না 13 হবে। এই সমীকরণে x এর সহগ কত হবে আপনারা কমেন্ট করে জানান। 61 নম্বর প্রশ্ন, ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? এখানে চাল ইস্টু তুষ, চাল দেওয়া আছে কত, 7, ইস্টু তুষ দেওয়া আছে 3। ওকে, এতে শতকরা কি পরিমাণ চাল আছে? এখন 7:3 এটা কিন্তু অনুপাত হিসেবে লিখছে, বাট অ্যাকচুয়াল সংখ্যাটা কত? অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে কত হবে? অ্যাকচুয়াল সংখ্যাটা হবে 70:30। 70:30। এখন এই দুটোকে আবার যোগ করে কত হয়? এই দুটোকে যোগ করে আবার আমরা 100 পাচ্ছি। তাহলে 100-র ভিতরে 70% হচ্ছে আমাদের চাল, আর 30% হচ্ছে আমাদের তুষ। তো প্রশ্ন চেয়েছে এতে শতকরা কি পরিমাণ চাল রয়েছে। তো চাল রয়েছে 70%, আমরা বের করলাম। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 62 নাম্বার, x² - 7x + 6 এর উৎপাদকের বিশ্লেষিত রূপ নিচের কোনটি? আমরা এখানে দেখি যে x² - 7x + 6, এখানে এই যে 6টা আছে, এই 6কে এইভাবে ভাঙাতে হবে। হ্যাঁ, 6 একে 6, 6 আর 1 গুণ করলে 7 হবে। তাহলে কি হবে? x² - 6x - x + 6, কারণ এই 6 এবং 1 আমাকে দুটোই মাইনাসের যোগ করতে হবে, যেহেতু 7 এর আগে মাইনাস রয়েছে। এরপর আমরা কি করব? x কমন নিব। x কমন নিলে কি হবে? x - 6 হবে, -1 কমন নিব এখানে হবে x - 6। এরপরে x - 6 আমি উভয় পক্ষ থেকে একটা কমন নিলাম, নেওয়ার পরে এখানে থাকবে x - 1 থাকবে। এটি হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষিত রূপ। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। 63 নম্বর প্রশ্ন, ইংল্যান্ড কতবার বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে? ইংল্যান্ড 2019 সালের যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং রানার্স আপ ছিল হচ্ছে নিউজিল্যান্ড। অর্থাৎ নিউজিল্যান্ডকে হারিয়ে 2019 সালে ইংল্যান্ড মাত্র একবারই বিশ্বকাপ জেতে। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, একবার। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। অপশন ক। 65 নম্বর প্রশ্ন, নিচের কোনটি G8 ভুক্ত দেশ? নিচের G8 ভুক্ত দেশ হচ্ছে জাপান। এখানে টোটাল 8টি দেশ রয়েছে, ইউএসএ, ইউকে, রাশিয়া, কানাডা, ইতালি, জাপান, ফ্রান্স। 1 2 3 4 5 6 7, আর একটা হচ্ছে জার্মানি। এই 8টি দেশ নিয়ে G8 উন্নত দেশসমূহের একটি জোট G8। 66 নম্বর প্রশ্ন, ফিডেল ক্যাস্ট্রো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? তিনি কিউবার প্রেসিডেন্ট ছিলেন। 67 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি 2020 সালের করা,
এটি এখন আর ভ্যালিড নেই, এটির তো মান অবশ্যই চেঞ্জ হয়ে গেছে, আমরা এটি অ্যান্সার করছি না। 68 নম্বর প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশের কোথায় লৌহ খনি পাওয়া গেছে? এটি পাওয়া গেছে দিনাজপুরে। হ্যানয় কোন দেশের রাজধানীর নাম? হ্যানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানীর নাম। অপশন ঘ। সিএনজি এর পূর্ণরূপ কি? সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস। 71 নম্বর প্রশ্ন, বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত? বড়পুকুরিয়া কয়লা খনি এটি দিনাজপুর জেলায় অবস্থিত এবং এটি বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি। সর্ববৃহৎ কয়লা খনি হচ্ছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি। 72 নম্বর, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? অবশ্যই প্রাকৃতিক গ্যাস হচ্ছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। বঙ্গবন্ধুর জন্মদিনকে কি দিবস হিসেবে পালন করা হয়? 17 মার্চ হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন এবং একই সাথে এটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। মেক্সিকোর মুদ্রার নাম কি? মেক্সিকোর মুদ্রার নাম হচ্ছে পেসো। মেক্সিকোর সাথে সাথে আর্জেন্টিনা, উরুগুয়ে এই দেশগুলোর মুদ্রার নামও পেসো। মরক্কোর রাজধানীর নাম কি? মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাবাত। এখানে অপশনগুলো যেগুলো রয়েছে, আঙ্কারা হচ্ছে তুরস্ক, মাস্কট হচ্ছে ওমান এবং কায়রো হচ্ছে মিশরের রাজধানী। তাহলে রাবাত হচ্ছে আমাদের কি? আমাদের মরক্কোর রাজধানী। এমএস ওয়ার্ডে কপি করার শর্টকাট কি? এমএস ওয়ার্ডে কপি করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল+সি। অপশন ঘ। কন্ট্রোল+ভি এটা ব্যবহার করা হয় পেস্টের জন্য, মানে কপি করে আমি পেস্ট করে দিলাম, এটার জন্য কন্ট্রোল+ভি। আর কন্ট্রোল+এস এটা হলো ফাইলকে সেভ করার জন্য বা সংরক্ষণ করার জন্য। 77 নম্বর, মেইল মার্জ কোন সফটওয়্যার নিয়ে কাজ করে? মেইল মার্জ করার জন্য, যদিও এটা মেইলের সাথে আউটলুকের সম্পর্ক বা যেগুলো মেইল ক্লায়েন্ট রয়েছে সেগুলো সম্পর্ক, বাট মেইল মার্জ এটা এমএস ওয়ার্ড দিয়ে করা যায় বা এমএস ওয়ার্ড দিয়ে করতে হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 78 নম্বর প্রশ্ন, এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি কাজে ব্যবহার করা হয়? এটি মূলত ওয়েবসাইট ডিজাইনে ব্যবহার করা হয়। অপশন গ। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আরো নতুন ভিডিও পেলে সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান এই জন্য নোটিফিকেশন চালু করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।